শওকত উসমানের গল্প সৌদামিনী মালু। একটু দাঁড়াও। আমার বন্ধু নাসির মোল্লা কোর্টের প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে হাতে হ্যাঁচকা টান দিয়ে বললে, কি ব্যাপার? ব্যাপার আছে, কোর্টের পেছনে একটা শব্দ শোনা যাচ্ছে, দেখে আসা যাক। আমার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। খাজনা সংক্রান্ত একটা মামলা ছিল তার পরের দিন। নচেত এখানে এই টন্নি দালাল উকিল মুক্তারের দঙ্গলে আর এক তিল দাঁড়াতে মন চায় না। কিন্তু আমার মামলায় তদবির, যুক্তি পরামর্শ উকিলের দরদস্তর নাসিরই করে। এদিকে আমার মগজ দৌড়ায় না। অগত্যা মোগলের সঙ্গে খানা খেতে হয়। আমার আরো আপত্তি ছিল অন্য কারণে। আদালতের পেছনে যাওয়া কতটা বিলাত ঘুরে মক্কা আসার মতো। কোর্ট টিলার উপর, পেছনে যেতে হলে এক ধাপ নিচে নেমে আবার উপরে উঠতে উঠতে জান খারাপ, রীতিমতো হাঁপানি ধরে যায়। তবু নাসিরের অনুরোধ এড়াতে পারলাম না। আমরা দুজনেই চাকরি থেকে রিটায়ার করেছি, এখনো সংসারের গেরো কাটেনি। আর সময় কাটবে কি করে? কিছু না কিছু কাজে লেগে থাকতেই হয়। নাসির পাকাপোক্ত লোক, তার হাতে হাত সঁপেই আমি নিশ্চিন্ত। এই ক্ষেত্রে আর ঘাড় বাঁকিয়ে জলের ভার আরো বাড়াতে রাজি নই। কিন্তু টিলা পথে যথারীতি নেমে আবার উপরে ওঠার সময় তামাশা দেখা গেল। আদালতের পেছনে এক ফালি মাঠের উপর বেশ ভিড় জমে গেছে একটা পাদ্রীকে ঘিরে। যীশু খ্রিস্টের সেবকটিকে আমরাও দেখতে পাচ্ছি। সামনে টাক পড়া মাথা, ফর্সা লম্বাটে চেহারা, গলায় ক্রস ঝুলছে। এ তো আমার চেনা লোক, ব্রাদার জন, নাসির বলে উঠল হঠাৎ। আমরা ক্রমশ উপরে উঠছি। ধাপে ধাপে পা ফেলতে ফেলতে নাসির উচ্চারণ করে, আরে তুমি চিনবে না, এ হচ্ছে ব্রাদার জন। একবার কেরোসিন ব্ল্যাক মার্কেটের অপরাধে আমার কোর্টে বেটা কাঠগড়ে দাঁড়িয়েছিল। পরে সে কাহিনী বলবো, এখন পা চালাও। দুজনে হাঁপিয়ে উঠছিলাম। বৃদ্ধকালে পাহাড় চড়া অত সহজ নয়। অকুস্থলে দেখা গেল লোকজন কম জমেনি। ব্যাপার কি? ব্রাদার জন তখন চিৎকার করছে, এই সম্পত্তি খুব ভালো আছে, ভেরি গুড, ভেরি গুড। আমরা দুই কৌতূহলী দর্শক গিজ গিজ ভিড়ের কিনারায় দাঁড়িয়ে শুনতে লাগলাম। পাদ্রী হাঁকছে, দর্শক মন্ডলী। আমি তখন নাসিরকে বললাম, বেশ বাংলা বলে তো, বহুদিন এই দেশে আছে, বলবে না কেন? নাসির জবাব দিয়ে আবার পাদ্রীর উপর চোখ ফেলল। পাদ্রী হাঁকতে লাগলো, দর্শক মন্ডলী, এই সম্পত্তি খুব ভালো সম্পত্তি আছে। এক প্লটে 12 খানি জমি, পুকুর, আরো আছে 3 একর জমির উপর বসত বাড়ি, পুকুর, গাছপালা, 10টা নারকেল গাছ, লিচু গাছ 5টা, আরো ফ্রুট ফলের গাছ আছে। এখন নিলাম ডাকা হবে, প্রস্তুত? ব্রাদার জন দম নিল। কৌতূহলী শ্রোতা দর্শক এবার উৎকর্ণ। একজন নেপথ্যে জানতে চাইল, সম্পত্তি কার? এই সম্পত্তির মালিক হচ্ছে সৌদামিনী মালু সিস্টার। আজব নাম। পাদ্রী ব্যঙ্গস্বর শুনে আরো বিনয় সহকারে ঈষৎ জোর গলায় বলে উঠল, সৌদামিনী মালু চার্চের সিস্টার, বহেন, ভগ্নী ছিলেন। তিনি 1 মাসে মারা গেছেন। চার্চ তার সম্পত্তি নিলাম করছে। শ্রোতাদের মধ্যে এবার একটু চাঞ্চল্য দেখা যায়, কারণ আকাশের রোদ্দুর বেশ নির্দয়। হঠাৎ গরম পড়ছে। নেপথ্যে একজন বললে, সাহেব জলদি করো। অল রাইট, অল রাইট উচ্চারণের পর ব্রাদার জন হেঁকে উঠল, সৌদামিনী মালু, সৌদামিনী মালু, তারই সম্পত্তি। এবার নিলাম শুরু হবে। আমাদের পয়লা ডাক 5000, তারপর আপনারা বিডিং করুন। হাইয়েস্ট বিডার, উচ্চতম মূল্যে যিনি রাখবেন তিনিই পাবেন। পাদ্রীর সঙ্গে দুজন কুলি শ্রেণীর যুবক ছিল। তাদের দিকে চোখ ইশারা মতো একজন হেঁকে উঠল, 5000, 5000, 5000। তার ডাকের মধ্যে জনান্তিকে একজন ডাক দিল, 5500। পাদ্রী সহকারী হাঁকলে, 5500। আর কেউ ডাকবেন? কিন্তু আর কারো হাঁক ডাক শোনা যায় না। অবশ্যই দর্শক মধ্যে গুজগুজনি চলছে নানা কথা। পাদ্রী সহকারী আবার হাঁক দিল, 5501, 5502। হঠাৎ একজন ডাক বাড়ালে, 6000। ভেরি গুড, ব্রাদার জন বলে উঠল। তার সহকারী 6000, 6000 রবে আরো কয়েকবার হাঁক দিলে। শেষে আরেকজন ডাকিয়ে বাড়ালো, সে 7000 দাম তুলে দিলে। আমরা বেশ মজা দেখছিলাম, কিন্তু বাড়তি টাকা তো নেই। পেনশনে যে কটা টাকা পাই তা দিয়ে কোন রকমের সংসার চলে, নচেত এত বড় সম্পত্তি পাওয়া যেত। বড় আফসোস হতে লাগলো। দাঁড়িয়েছিলাম সম্পত্তি কোন ভাগ্যবানের পাতে যায় তা দেখার জন্য। নিলাম জমে উঠল কিছুক্ষণের মধ্যে, কিন্তু 9000-এর পর আর দাম শতে শতে লাভ দিয়ে যায় না। একজন ডাকলে, 9950। আরো 50 টাকা বাড়লো, 10000। পাদ্রী সহকারী হাঁক দিতে লাগলো, 10001, 10002। তারপর সে স্তব্ধ, জনতা নীরব। 3 বলার আগেই একজন মাত্র 25 টাকা যোগ দিলে, 10025। ওদিকে রোদ্দুর বাড়ছে। বৃদ্ধকালে তবু কেন দাঁড়িয়েছিলাম আজ বলতে লজ্জা নেই, হয়তো সম্পত্তির লোভে। ক্ষুধার্ত কালে ভদ্রে অপরের খাওয়া দেখেও নাকি শান্তি পায়। শেষ পর্যন্ত আরো 75 টাকা দাম বাড়ল, অর্থাৎ 10100। বোঝা গেল
নিলাম ডাকিয়েদের পকেট শুকিয়ে যাচ্ছে। যিনি শেষ 25 টাকা বাড়িয়েছেন ভিড়ে তাকে দেখা গেল না, তবে হাত নাড়ছিল সে অপরের কাঁধের উপর দিয়ে। পাদ্রী সহকারী হাঁক দিলে 10,101, 10,102। তারপর সে থামলে। 5-6 মিনিট কেটে গেল, আর 3 উচ্চারণ করে না সে। এবার লোকটাকে দেখলাম, যে 10,000-এর উপর 100 বাড়িয়েছিল। মাঝ বয়সী লোক, কিন্তু বুড়ো বুড়ো ঠেকে, প্যান্ট কোট টাই সমন্বিত, মাথায় মখমলের টুপি, বাজি মেরে দিয়েছে এই ভাব চোখে মুখে। কতক্ষণ আর নিলাম ঘর চুপ থাকতে পারে? কিন্তু 3 আর উচ্চারিত হয় না। দর্শক অধৈর্য, সেও জবাব চেয়ে বসল। এখন বেশ মজা বেঁধে গেছে। কৌতূহলী দর্শক তাই দাঁড়িয়ে থাকে, রোদ্দুর সত্ত্বেও নড়ে না। ব্রাদার জনের মুখের দিকে তাকাই, সেখানে কালো আর ফিকে সবুজ রং খেলা করছে মুহূর্তে মুহূর্তে। কিন্তু একটা কাশি দিয়ে হঠাৎ অপ্রতিভ হয়ে উঠে সে হাত মারলে। দর্শক মন্ডলী, কৌতূহল আরো বেড়ে যায়, নিলাম দাতে এবার কি করবে। ব্রাদার জন মুখ খুললে, যেন গির্জার পুলপিট অর্থাৎ প্রচার বেদি থেকে সম্মান দিচ্ছে এমনই কণ্ঠস্বর। ভ্রাতৃগণ, আজ নিলাম এখানেই রহিত থাকবে। আগামী করলেও পুনরায় ডাকা হবে। আজ লোক খুবই কম, কাল 10,100 হইতেই আরম্ভ হইবে। আমেন। দর্শকদের মধ্যে অনেক গুলতানি শুরু হলো, আর টুপি পরা সেই শেষ পোচ মারা নিলাম শিল্পী তো রেগেই খুন। ব্রাদার জনের চারদিকে জটলা পেকে গেছে। সেখানে ভদ্রলোক জোর গলায় বলছে, দিস ইজ শিয়ার হিপোক্রেসি, এটা জোচ্চুরি ইত্যাদি। আমার কৌতূহলের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। ভিড়ের সান্নিধ্য এই ক্ষেত্রে আরামদায়ক, আমি তাই পা বাড়াই। নাসির আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে বললে, আরে ভিড়ে সে দিও না, একটু মজা দেখে যাই। মজা দেখে কাজ নেই, আর যা গরম সর্দি গরমি হয়ে মরবো, চলো বাড়ি যাই, একটু দেখে যাই না। আরে দেখে কাজ নেই, আমার কাছ থেকে বৃত্তান্ত সব জেনে নিও। আকাশে সূর্য তখন দোজখের পিণ্ড বললেই চলে। আমি নাসিরের কথা মেনে নিল। আবার চড়াই উতরাই, ওঠা নামার ব্যাপারটা এমন কষ্টকর। নাসির হেসে বললেন, আরো মজা দেখতে গেলে আমাদের মাজা ভেঙে যেত। রসিকতার দিকে আমার খেয়াল ছিল না। আমি বললাম, নাসির ব্যাপার কি? সে বেশ মাথা দুলিয়ে হঠাৎ ব্যঙ্গ আর ক্রূরতা মাখানো এক রকমের হাসি ছাড়িয়ে শেষে মুখ খুলল। বাবা, এর নাম ব্রাদার জন। জন? হ্যাঁ, ও এক জন বটে। আমার কোর্টে কেরোসিন ব্ল্যাক মার্কেটেতে অভিযুক্ত। আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট হ্যাভ ইউ টু সে, তোমার কি বলা? জন জবাব দিল, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। উদ্দেশ্য দিয়েই উপায়ের বিচার করা উচিত। আমি ব্ল্যাক মার্কেট করিয়াছি ভিক্ষুকদের লঙ্গরখানায় ভাত প্রদানের জন্য। অপরাধ স্বীকার করলে? হ্যাঁ, প্রথম অপরাধ, তাই ছেড়ে দিলাম। কিন্তু ব্যাটা পাকা বদমাস, দেখলে না আজ কিভাবে ম্যানেজ করলে? কি ম্যানেজ? ওই সম্পত্তির দাম কমসে কম 25,000, 10,000-এ ছাড়তেই পারে না। নাসির আমার দিকে মুখ কুচকে চোখ নাচিয়ে জনের বাহাদুরির অবস্থাটা ফোটাতে চাইল। কিন্তু সৌদামিনী মালুর সম্পত্তি আর নিলাম করছি ব্রাদার জন, এই ব্যাপারটা কি? নাসির তার সাদা চুল মাথা দুলিয়ে চোখের কোনায় হাসি মাখিয়ে জবাব দিল, সেটাই তো মজা। মজা? শোনো, সে অনেক কথা। ব্রাদার জনের মতো চিজকে ব্যাখ্যা করতে গেলে অনেক বয়ান প্রয়োজন। তো বয়ান করো। বেলার দিকে খেয়াল আছে? খেয়ে দিয়ে এসে সন্ধ্যায় আমার বাড়ি, তখন সব সবিস্তারে বলবো ব্রাদার জন সৌদামিনী মাল উপাখ্যান। না, অত দেরি করতে পারবো না। খেয়ে একটু জিরিয়ে বিকেলেই আসছি। বিকেলে চা তোমার ওখানেই খাবো। বেশ। কথায় কথায় আমরা রাস্তায় এসে পড়েছি। উত্তরায় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাতে লাগলো। জানো সাজ্জাদ, ভাবছি কোথা থেকে আরম্ভ করব। ব্যাপারটা বেশ জটিল। নাসির মোল্লা এখন বুড়ো হয়ে এসেছে বলতে পারো, তাই ভয় পাচ্ছে। তবে শুরু করতেই হয়। সৌদামিনী মালু নবীগঞ্জের অধিবাসিনী। নবীগঞ্জে যে ব্যাপটিস্ট মিশন আছে তারই কাছাকাছি। তুমি ওই অঞ্চলে কতদিন সার্কেল অফিসার ছিলে, জায়গা তো চেনই। অবশ্যই তখন ওখানে মিশনের পাদ্রী ছিল ফাদার জনসন। লোকটা ভালোই। এদের আবার ভালো মন্দ কি, ব্রিটিশ রাজত্বের ভিত পাকা করতে এদের এখানে সেখানে ছড়িয়ে দেওয়া হতো, যেন দরকার মতো আউটপোস্টের কাজ করতে পারে। গরিব দেশে এখানে ওখানে 2-4টি দাতব্য ডিসপেন্সারি কি 1-8টা স্কুল চালায়। লোকেরা ভাবে, হা কি সব দয়ার প্রাণ। ব্রিটিশরা ভালোই জানতো, দ্য নিয়ারেস্ট ওয়ে টু পুর ম্যানস হার্ট ইজ ডাউন দেয়ার থ্রোট। ইংরেজেরই প্রবাদ। ওরা এইভাবে কিছু কিছু খ্রিস্টানও বানায়। তারা তো ইংরেজের ক্ষয়ের খা বনে যেত। বলতে পারো ইংরেজ বাহাদুর এমন ভাবে কিছু দেশি বাচ্চা তৈরি করতো। নদীর কাছে তো কত মুসলমানকে ওরা এইভাবে খ্রিস্টান করে ফেলে। পড়নি নজরুলের মৃত্যু ক্ষুধা? আসলে এরা কেউ যীশু খ্রিস্টের ভৃত্য নয়, এরা ব্রিটিশ সাম্রাজ্যের ভৃত্য। হ্যাঁ, কোথা থেকে কোথায় এসে পড়লাম। একটু ধৈর্য ধরে শোনো, বৃদ্ধকালে তাল রাখা দায়। কথায় কথায় অনেক দূর চলে গেছে। হ্যাঁ, সৌদামিনীর স্বামী জগদীশ মালও ছিল পেশায় আটদারি, কিন্তু বেজায় তুখোড় লোক। প্রভুর মন জুগিয়ে চলার শিল্প সে বেশ রপ্ত করেছিল। যে কোনো অফিসারকেই খুশি করার পন্থা আবিষ্কারের দক্ষ জগদীশ মাল। ফলে কলা মূল্য ভালোই পেত। বকশিসে মোটা পেট, এমন আটদালি তুমি দুটি খুঁজে বের করতে পারবে না।
আমি অবশ্য তাকে দেখিনি, আমার শোনা কথা। সস্তার বাজার, পুরো বেতন বাঁচলো, তার উপর উপরি ইনকাম। আর সে তো মিশরের সম্রাট হতে চায়নি, চেয়েছিল গ্রামে 2-4 বিঘে জমি জিরে একটু অনটন মুক্ত দিন যাপন। 15-20 বছরের চাকরিতে জগদীশ তা পুষিয়ে নিলে, কিন্তু বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলেপুলে নেই। সৌদামিনীর স্বামী স্থির করলে আরেকটা বিয়েই যুক্তিযুক্ত, অন্তত চেষ্টা করে দেখা যাক, বংশ তো গুম করে দেয়া চলে না। কিন্তু বেচারা বর্ষ হাজার অবসর পায়নি, হঠাৎ মরে গেল, অথচ বিয়ের কথাবার্তা ঠিক। তার মৃত্যুটা আজও রহস্য রয়ে গেছে। লোকেরা রটিয়ে দিলে সৌদামিনী তাকে বিষ খাইয়েছে। বংশ রক্ষা হোক, কিন্তু অপরের সন্তানে নয়। সৌদামিনী ভিতর ভিতর হয়তো এমন একটা দুর্জয় পণ করে বসেছিল। এসব খোদাকেই মালুম, এসব ক্ষেত্রে কোনো মেয়ে কি করে বোঝা দায়। কিন্তু তুমি বলছো স্বামীকে হত্যা করবে, তা অনুমান করা মুশকিল। মুশকিল কিছুই নয়, এমন হতে তো পারে। আমি বলছি গুজবের কথা, কারণ এসব নিয়ে আর কোনো তদারক হয়নি। তখন সৌদামিনীর বয়স 40 পার, জগদীশ 50-এর সামান্য এদিক ওদিক। হয়তো যৌবনের খাই নেই, তবু সতীন বা সতীনের ছেলে আসবে তা সৌদামিনী মনের সঙ্গে মেলাতে পারেনি। অতএব দুষ্ট গরুর চেয়ে সৈন্য গা আচ্ছা। আমি বলছি অনুমানের কথা, যাক ওপার চুকলো। সৌদামিনী তখন একা, কিন্তু সেও হুঁশিয়ার মেয়ে, আর রবদব ছিল জোর। তখনও দেহ আছে, তার উপর সম্পত্তি। গ্রামে 2-4 জন ছুচোর মতো হয়তো হো হো শব্দে ঘুরঘুর করছিল, কিন্তু সৌদামিনী গোপনেও জগদীশেরই বউ হয়ে থাকলো, অপবাদ কেউ দিতে পারবে না। অবশ্যই জগদীশ একটা কাজ করে যেতে পারত, কোনো আত্মীয়ের নামে সম্পত্তি লিখে পড়ে সৌদামিনীকে জীবন সত্ত্বের অধিকারিণী করে দিতে পারত, কিন্তু তা হওয়ার জো ছিল না। এক নিকট আত্মীয় ছিল জেঠতুতো দাদা, সে স্বদেশী করত। জগদীশ সরকারের পেয়ারের লোক, অন্যদিকে স্বদেশী বাবু। সাপে নেউলে আর কি দিয়ে বন্ধুত্ব হবে? এসব সব কথা তোমাকে শোনাচ্ছি, তাহলে সব বুঝতে পারবে। জগদীশ তো মরল, কিন্তু জের কাটলো না। বিধবার সম্পত্তির দিকে ওই আত্মীয়র লোভ কি সহজে মেটে? অবশিষ্ট 8-10 বছর এইভাবে কেটে গেছে। স্বদেশী বাবুর নাম মনোরঞ্জন মাল, তারও বয়স হয়ে গিয়েছিল, ছেলেপুলে আছে। জেলটেল খেটে গ্রামে ফিরে সে নামে স্বদেশী বাবু হয়ে রইল। সাদা টুপিটা পকেটে গুজে অথবা দরকার হলে মাথায় দিয়েও সে মন দিলে সংসার গোছাতে। গ্রাম্য দলাদলির মধ্যে মাথা গলানো এবং তৎমত্ত তার 2-4 পয়সা দালালি বা টন্নিগিরি কমিশনে একটা আয়ের পথ তো খোলা যায়। এক কথায় স্বদেশীবাবুর শুভ্রতা তার টুপির মধ্যেই নিবদ্ধ রইল। পাশাপাশি বাড়ি, সুতরাং বিধবা বৌদির দিকে নজর পড়া স্বাভাবিক। ভুল বললাম, বৌদি নয়, সম্পত্তির দিকে। কিন্তু সৌদামিনীর শরীর গৌরব আর মুখ সুন্দর হলেও কঠোর হওয়ার মতো যথেষ্ট তেজ ছিল। অবরে সবরে এই মানুষ আবার হীরার চেয়ে শক্ত হতে পারে। যত বাগড়া তো সেইখানে। নচেত মনোরঞ্জন মালক কবে দুর্গপথে করে ফেলত। মনোরঞ্জন মালক প্রথম কতগুলো স্ট্র্যাটেজি পায়তারা কষে নিল। একদিন হয়তো সকালে দেখা গেল সৌদামিনীর কলা বাগান থেকে কয়েক কাঁদি পাকা ফল গায়েব, কিছু চারা গাছ মারানো। কিন্তু বিধবা পাড়াপড়শিদের খুব মিষ্ট ভাষায় ব্যাপারটা জানিয়ে এলো, আর কিছু না। তারপর মাঝে মাঝে রাত্রে সে বন্দুক ছুটত। কমিশনার সাহেব জগদীশকে নিজের বন্দুক দিয়েছিলেন বকশিস রূপে। অস্ত্রখানা তখনও সৌদামিনীর কাছে আছে। তাছাড়া তার তাক আশ্চর্য, বাড়ির উঠোনে চিল ঢুকতে সাহস পায় না। মনোরঞ্জন ফেল মারলে। বৌদির চেহারা সুন্দর, কিন্তু তেজ তেমনি অপর্যাপ্ত। অবশ্যই সৌদামিনীর হাতে কয়েকটা লোক ছিল, তার জমিনের চাষি কয়েকজন। তারা বলতো মায়ের অন্নে প্রতিপালিত, মার তো অপমান হতে দিতে পারিনি। স্বদেশী বাবুর সেও একটা ভয়, ছোট লোকগুলো কখন কি করে বসে বলা তো যায় না। আর সৌদামিনীর অন্তর ছিল, বিপদে আপদে সে বহু মানুষকে সাহায্য করত। বেড়ার মধ্যে গেরস্তের মুরগি দেখলে জিভে জল সরা শেয়াল যেমন ঘন ঘন তাকায় আর লোভের চোটে ছটফট করে, মনোরঞ্জন মালও সেই রকম অবস্থায় নতুন পায়তারা ভাসতে লাগলো। কি করা যায়, কি করা যায়? অবশ্যই সময় ওদিকে গড়িয়ে যাচ্ছে, তা মনে রেখো। বছর যাচ্ছে, বছর আসছে। সৌদামিনীর চুল ক্রমশ সাদা, দেহে প্রৌঢ়ত্বের রেখা, কিন্তু আদালতে ঠিক চলছে। সৌদামিনী বনাম স্বদেশী বাবু। ঠিক এই পর্যায়ে দেখা দিল ব্রাদার জন। সে তো পরকালের চেয়ে ইহকালের খবর ঢের বেশি রাখে। তারপর মিশনের অবস্থা ভালো নয়। ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল, ফলে ডোনার আর খাত মতো চাঁদা পাঠায় না বা হাত দিয়েছে কমিয়ে। সুতরাং আয় বৃদ্ধির উপায় একটা করতেই হয়। ব্রাদার জন এলাকার খবর জানত। মনোরঞ্জনের সঙ্গে তার বিলক্ষণ পরিচয় ছিল, কারণ বাবু এলাকার সবচেয়ে ভালো ইংরেজি কইয়ে বলিয়ে। ভাষা মারফত একটা অদৃশ্য যোগসূত্র গড়ে ওঠে। অবশ্যই তখন পাদ্রীর ভূমিকা তত প্রকট হয়নি, আর বাবুর সঙ্গে কি কথাবার্তা হতো তা খোদাকেই মালুম। কিন্তু সৌদামিনী সকলের মুখে ছাই দিয়ে বসল। ব্যাপারটা বলছি, সৌদামিনী মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায়। 8-10-20 মাইল দূরে দূরে তার মাতৃকুলের কিছু ভাই বোন কুটুম আছে। এক জায়গায় থেকে থেকে মানুষের প্রান্ত হাঁপিয়ে ওঠে। সৌদামিনী বছরে এমন 2-1 বার দম ফেলতে বেরোত। তখন ঘর পাহারা দিত তার চাষি এবং কামিনীরা।
সৌদামিনী এই ব্যাপারে নিশ্চিত ছিল, কারণ ওরা রক্ষণাবেক্ষণের ভার নিলে আর কোনো আশঙ্কা থাকে না। কিন্তু এবার সে শুধু বেরিয়ে এলো না, সঙ্গে নিয়ে এলো একটা বছর দুইকের শিশু, এক আত্মীয়ের কাছ থেকে আনা পোষ্যপুত্র রাখবে সৌদামিনী। পোষ্যপুত্র? সম্পত্তির দিকে যারা চোখ রাখছিল, এবার তারা আকাশের দিকে চোখ তুললে। সম্পত্তির নতুন মালিক জুটে গেছে, আর শুধু মালিক নয়, চিরস্থায়ী উত্তরাধিকারী। সৌদামিনী তাকে মানুষ করে তুলতে নিজের সামান্যতম আরাম পর্যন্ত বিলিয়ে দিলে। এবার সৌদামিনী জননী, যেন সদ্য আতুর ঘর ছাড়া। 24 প্রহর চোখে চোখে রাখতে লাগলো ছেলেটাকে। নাম রাখলে হরিদাস। হরিদাস বেড়ে উঠতে লাগলো। চেহারাটা ফর্সা, বেশ খাড়া না, আর চোখ দুটো ঝিলিকে ঠাসা। সৌদামিনী হরিদাসের মধ্যে জীবনের সমস্ত পূর্ণতার একটা প্রতীক খুঁজে পেল যেন। বেশি বাইরে যেতে দিত না তাকে, কারণ পাড়াপড়শির চক্ষুসুর ওর জন্য আলাদা একটা শিক্ষককে রেখে দিল বাড়ি এসে পড়িয়ে যাবার জন্য। আরো 5-6 বছর এভাবেই কেটে গেল। সৌদামিনীর অবশ্যই চুল পেকে গেছে, চেহারা নিষ্প্রভ, কিন্তু তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল। সেই মুখের দিকে তাকালে তোমার চোখ খুঁজে পাবে স্নিগ্ধতা, দয়া সংযত একরকমের তাপহর স্পর্শ। অবশ্যই মনোরঞ্জন বসেনি, তারও বয়স বাড়ছে, আর তৎসঙ্গে সংসার, অর্থাৎ সর্বরকমের বোঝা। সম্পত্তির দিকে চাইলে এখন চোখ পুড়ে যায়। নতুন শরিক এসে জুটেছে। হরিদাসের বয়স 12। একটা মেয়ে মানুষের কাছে হেরে যাবে মনোরঞ্জন মালো? একটা কিছু করতে হয়। ব্রাদার জনের মিশন চলছে না ঠিক মতো, রুজি রোজগার প্রয়োজন। একদিন ওদিকে গেলে কিছু একটা যুক্তি করা যায়। মনোরঞ্জন মনে মনে এসব লঙ্কাভাগ করেছিল নিশ্চয়ই। আজ করতে পারো সাজ্জাদ? হ্যাঁ, জ্ঞাতি শত্রু বড় শত্রু। মনোরঞ্জন মালো এবার একটা বোম ফাটালে। স্বদেশী আমলের সন্ত্রাসবাদীদের সঙ্গে থেকেও যা সে করতে সাহস পায়নি। সে গ্রাম্যয় প্রচার করে দিলে সৌদামিনীর পোষ্যপুত্র যাতে নমশূদ্র নয়, ব্রাহ্মণ। ব্যাপারটা তুলিয়ে দেখো, কি ভয়ানক শাস্ত্র বিরুদ্ধ পাপকর্ম। ব্রাহ্মণের জাত মেরেছে এক শূদ্রানী। রাম রাম। মনোরঞ্জন এই ঢিলে পাখিকে কাত করে ছাড়লে। আগে শত্রুতা বা ঈর্ষা যা বলো ছিল ব্যক্তিগত, এবার তার সমাজগত ব্যাপার হয়ে দাঁড়ালো। গ্রামে 2-4 ঘর ব্রাহ্মণ কায়েত মাহিষ্য ছিল, তারা দাঁতে আঙুল কাটলে। ছি ছি, এমন কথা কে কোনদিন শুনেছে? যাদের বয়স বেশি তারা মন্তব্য করলো, কলিকাল। সৌদামিনীকে গ্রাম্য সমাজের কাঠগড়ায় দাঁড়াতে হলো। সে বেশ জোর দিয়ে হলপ করে বললে, হরিদাস শূদ্র, তার দুঃসম্পর্কের এক গরিব আত্মীয়ের ছেলে। পরিস্থিতি আপাতত এখানে চুকলো, কিন্তু সৌদামিনীর বিরুদ্ধে তো মনোরঞ্জন একা নয়, আরো ধর্মপুত্র যুধিষ্ঠির আছে। সুতরাং গ্রামের অচল নিষ্কর্মা প্রহর তারা সহজে যেতে দিলে না। খোঁজ নিয়ে দেখা যাক। যদিও 20 মাইল দূরে কিছু রাহা খরচ যাবে যা। আহা, ভগবান যাকে ডাক দেয় সে তো হেঁটে হেঁটে বারাণসী চলে যায় তীর্থ করতে। এই 10 ক্রোশ পথ আর তারা সামাল দিতে পারবে না। বোঝা গেল ওদেশে এবার ভগবান ডাক দিয়েছিল। একজন দেব উৎসর্গিত প্রাণ 12 আরি রাহা খরচে সৌদামিনী সেই আত্মীয় বাড়ি থেকে খোঁজ নিয়ে ফিরল। বাজিমাতা মজকুর ব্যক্তির কোনো ছেলেই নেই, সব মেয়ে। সৌদামিনী ঝুট বলেছে, মিথ্যাবাদিনী। সমস্ত গ্রাম তোলপাড়। ধর্মের কল বাতাসে নড়ছিল, সেটা যুধিষ্ঠিরের দল থামাতে চায়, তো নচেত কল তো ভেঙে যেতে পারে। সৌদামিনী এবার বেশ রোয়াবের সঙ্গে জবাব দিলে, কিন্তু কেউ তা বিশ্বাস করলে না। সমস্ত গ্রাম তার বিরুদ্ধে। আবার জুলুম শুরু হলো। তার ছাগল আর মাঠ থেকে ফিরল না, দুধেল দুটো গায়ে হারিয়ে গেল। এমন ছোটখাটো নিত্য নির্যাতন। একদিন ব্রাদার জন এই সময় গ্রামে এলো। ইহকালের খবর সে পরকালের চেয়ে কম রাখে না, আগেই বলেছি। ব্রাদার জন সব শুনে গ্রামবাসীদের মিটিয়ে ফেলতে বলল ব্যাপারটা সৌদামিনীর সামনেই। একটা ছেলে মানুষ করছে, মানুষ। সে শূদ্র আছে না কায়স্থ আছে, গড এসব দেখিতে বারণ করিয়াছে। এই জাতীয় নানা বাড়ি ছাড়লে। সৌদামিনী কাঁদতে কাঁদতে ব্রাদার জনকে উকিল পাকড়ালে একটা মিটমাটের জন্য। মনোরঞ্জন মালোর সঙ্গেও একপাশে চুপি চুপি কি কথা হলো ব্রাদার জনের গডই জানে। বিষয় নিষ্পত্তি প্রয়োজন, কিন্তু মনোরঞ্জন মালো তো সম্পত্তি নিষ্পত্তি চায়। ব্রাদার জন বললেন, 2 দিন সবুর করো, আমি ফয়সালা করিয়ে দেবে। আর মনে রেখো, সৌদামিনী এখন কোন ঠাসা। 1 সপ্তাহে তার চুল শন হয়ে গেছে। আগে তো বুড়ি মনে হতো না, এখন তো শ্মশান যাত্রীর সামিল ধরে নিতে পারো। বুড়ির সেই অবস্থায় ওকে যারা দেখেছিল তাদের কাছেই শুনেছি। হরিদাস আর বাড়ির বাইরে যেত না, যেতে চাইলে সৌদামিনী কেঁদে কেটে বাধা দিত। চতুর্দিকে ঘোলাটে আবহাওয়া। ব্রাদার জন এই গ্রামে আসে, কিন্তু সৌদামিনীর সঙ্গে দেখা করে না। শেষে কয়েকজন মরিয়া ধর্মপুত্র তো একদিন সৌদামিনীর বাড়ি হামলা করে বসল, কিন্তু শান্ত প্রকৃতির বুড়ো মানুষ এই ঈশ্বরপ্রাণ ব্যক্তিদের থামাল। সৌদামিনী বাপের বেটি, বাঘের দুধ খেয়ে বোধহয় মানুষ। বেরিয়ে এলো একদম নিরস্ত্র, যদিও বাড়িতে বন্দুক আছে। ক্ষিপ্ত জান্তার সামনে সে এবার বোমা ফাটালো। বোমাও বোধহয় এত শব্দ তুলতে পারত না। সৌদামিনীর চোখ থেকে শিবের মতো আগুন ছড়িয়ে বলল, কি বললে শোনো। তার কথাটাই মুখ জবানি পেশ করতে হয়। সৌদামিনীর উপর তখন কিছু যেন ভর করেছিল। শোন আবাগির বেটারা, ধর্মপুত্র যুধিষ্ঠিরের দল,
আমার হরিদাস শূদ্র নয়, ব্রাহ্মণও নয়। শোন কি, তোরা তো জানিস আমি বছরে একবার দুবার আত্মীয় বাড়ি যাই, তখন 50-এর দুর্ভিক্ষ, একদম পুরো কোটাল, গায়ে গায়ে 1000-2000 লোক মরছে হপ্তায়। আমি ফিরছিলাম হরিশচক থেকে, আলোকডাঙ্গার কাছাকাছি আসতে বেহারাদের তেষ্টা লাগলো। একটা আম গাছের তলায় পালকি রেখে ওরা গেল খেতে। পুকুর আছে বিঘে 2 জমি দূরে। আমার সামনে আবার একটা ধান ক্ষেত, ধান পেকে গেছে। আর 15 দিন বাঁচলে কত লোক বেঁচে যেত নিজের ক্ষেতের চাল খেয়ে, কিন্তু তার হলো কই। হঠাৎ শুনলাম ধান ক্ষেত থেকে শিশুর কান্না আসছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম, দেখলাম একটা লোক জমি আঁকড়ে মরে পড়ে আছে, মুখে দাড়ি, তার পাশে একটা মরা মেয়ে, তার পাশে একটা ছেলে বসে মরা মায়ের বুকে মাথা রেখে কাঁদছে থেকে থেকে, আবার উঠে বসছে, কিন্তু সেও চিচি করছে, ধুকছে। ছেলেটার পানি চাইতে আমার দিকে হাত বাড়ালো, চোখের চাউনি কি করুন। আমিও অজানিতে হাত বাড়িয়ে দিলাম। বছর 3-এর ছেলে, কিন্তু অনাহারে অনাহারে 1.5 বছরের বেশি দেখায় না। কোলে তুলে নিলাম, নিয়ে এলাম, পালকির ভেতর লুকিয়ে রাখলাম। আফিম খাই, সঙ্গে দুধ ছিল। দুধ দিতে ছেলেটা ঘুমিয়ে পড়ল। বেহারারা টের পেলে না। এক আত্মীয়ের কাছে 3 মাসের জন্য রেখে এলাম 200 টাকা দিয়ে। ভালো খাওয়া দাওয়ায় ছেলেটা বেশ তাজা হয়ে উঠল। তারপর নিয়ে এলাম। ওর আসল বাবা সেই মুসলমান চাষি, আমার হরিদাস মুসলমান। যেন বাজ পড়ল উপস্থিত জনতার উপর। রেশ কাটলো কয়েক মুহূর্ত পর, কিন্তু সৌদামিনীকে কেউ একটা উচ্চবাচ্য করতে সাহস করলো না। তামাশা দেখতে 2-4 জন মুসলমান পর্যন্ত জুটেছিল। এখন ব্যাপার আরো গন্ডগোলে গড়াতে পারে, তাই ধর্মপুত্ররা যে যার মানে মানে বাড়ি ফিরলে। বুঝলো আর গোলমাল বিধেয় নয়, ব্যাপারটা আরো থিতিয়ে দেখা যাবে। মনোরঞ্জন অন্তত তাই ভেবেছিল, তাই ভেগেও ছিল। সেই রাত্রে হরিদাস বাড়ি ছেড়ে পালিয়ে গেল। সৌদামিনী ব্রাদারজনকে ডাকিয়ে আনলে 1 সপ্তাহ পর। সে খ্রিস্টান হবে। ব্রাদারজন প্রথমে বারণ করলে, উপদেশ দিলে ধর্মত্যাগ ভালো নয়। শোনা কথা বলছি, ধরে নাও তা হতেও পারে। নৌকা ঠেলে দিয়ে বিয়াকে আজ থাকলে হতো বলার মতো। সৌদামিনী খ্রিস্টান হয়ে গেল। 3-4 দিনের মধ্যে তার সমস্ত সম্পত্তি মিশনের নামে লিখে পড়ে দিলে পর্যন্ত নিজে উঠে গেল মিশনের বাড়িতে। ব্রাদারজন সম্পত্তি দেখার জন্য নতুন লোক নিয়োগ করলে। সৌদামিনী 1 মাসের মধ্যে পাগল হয়ে গেল। বদলি হওয়ার আগে এক সিস্টারের মুখে শুনেছিলাম সৌদামিনী কাঁদতো আর চিৎকার দিত, আমার ছেলে পালিয়ে গেল, হে যিশু, ও হরি, ও আল্লাহ, আমার জবন হরিদাসকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আজই জানতে পারলাম এতদিনে হতভাগিনীর হাড় জুড়িয়েছে।